আসসালামু আলাইকুম। লেখক অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আরেফিন মজনু আজকে চলে এসেছি লেখক অফিসিয়াল পেজে। আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছে। বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন এবং প্রিয় দুজন মানুষ রয়েছে। এখন তারা অবশ্যই আসবে আমাদের সাথে লেখক অফিসিয়াল পেজে আড্ডা দিতে। প্রিয় ম্যাম, কেমন আছেন? জি, ভালো আছি। ভালো থাকার চেষ্টা করছি আর কি। এই মুহূর্তে তো অবশ্যই। ভালো থাকাটা যায় না এমন পরিস্থিতিতে, তবে আপ্রাণ চেষ্টা করছি ভালো থাকার জন্য। অবশ্যই। তো বাসার সবাই ভালো আছে? জি, ভালো আছি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন রয়েছে, প্রিয় লেখক মনোফা বিদ্যুৎ সরকার, প্রিয় ভাই। তিনি আমাদের মাঝে এখনই উপস্থিত হবেন। হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া, মনে হয় আমার কথা শুনতে পাইনি। প্রিয় আপু, আপনি জি, এই মুহূর্তে বলেন। এখন কোথায় আছেন? আমি এখন ঢাকাতে আছি, আমার বাসাতে আছি। আচ্ছা, যাই হোক, খুব ভালো। তো এত কষ্ট করে এই কোভিড-19 এর কারণে যে সময়, এত ব্যস্ততার সময় আর হোম কোয়ারেন্টাইন থেকে আপনি আমাদেরকে সময় দিলেন, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ। আর বিশেষ করে লেখক অফিসিয়াল পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আপনাকেও শুভেচ্ছা, এবং লেখকের সাথে যারা সম্পৃক্ত আছে সবাইকে আমার অনেক শুভেচ্ছা। অবশ্যই। তো প্রিয় ম্যাম, আপনার এই হোম কোয়ারেন্টাইনের সময় আপনার যে বইগুলো লিখতেছেন, বিশেষ করে আপনার যে আগামীতে বইগুলো বের হবে, তারপরে যে বইগুলো বের হয়েছে, আসলে আমরা এই সম্পর্কে কিছু জানতে চাই। আমি আসলে এখন মেয়েদের আসলে হোম কোয়ারেন্টাইন বলতে কিছু নেই। মেয়েদের তো সব সময়ই কাজ করতে হয়। আমি বাসায় সব সময় কাজ করছি, তো এর ফাঁকে ফাঁকে লিখছি। তো আমি চেষ্টা করছি একটা বই করার জন্য, উপন্যাস। বইটা হচ্ছে লিভ টুগেদার, বইয়ের নামটি। তো সেটা অল্প একটু লিখেছি, মাত্র শুরু করেছি। আর এমনি তো কবিতা লিখি, কবিতার প্রতি খুব ঝোঁক। তো লেখা হয়, এটা প্রতিনিয়ত টুকটাক লিখি আর কি। এই যে অনলাইন এই প্ল্যাটফর্মটি, লেখক প্ল্যাটফর্ম, যেটা এই মুহূর্তে আমরা লাইভে আসছি, লাইভে এসে কথা বলতেছি, আসলে আসলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা তো গুণী মানুষ, আপনারা কবি, তারপর লেখালেখি করেন প্রতিনিয়ত। আমরা চাই যারা নতুন কবি, আরিফিন বলতে আমাকে শুনতে পাচ্ছেন? যারা, হ্যাঁ বিদ্যুৎ ভাইয়া, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমি আপনাকে আপনার সাথে পরে কথা বলছি, আপনার কাছে আমি আসবো। এই মুহূর্তে আমি আপুর সাথে কথা বলতেছি। আপুর সাথে কথা শেষ করে আমি আপনার সাথে আসবো। হ্যাঁ ম্যাম। তো এই মুহূর্তে জি, বলুন। আমাদের লেখক অফিসিয়াল পেজে যারা নিয়মিত লেখালেখি করতেছে, যেমন বিশেষ করে উদীয়মান কবি, যারা প্রতিনিয়ত লেখালেখি করে থাকে, তাদের লেখাগুলো প্রকাশ হয় না। দেখা যাচ্ছে যে তারা ডায়েরির মধ্যে লিখে রাখে, বাসায় খাতার মধ্যে লিখে রাখে, অথচ তাদের লেখাগুলো অসমাপ্তি রয়ে যায়, কখনো কারোর সাথে উন্মোচিত হয় না। তারা পাঠকরা পড়তে পারে না। আপনি তাদের সম্পর্কে কি বলবেন? আমি তাদের সম্পর্কে একটা কথাই বলবো, সেটা হচ্ছে লিখতে থাকুক তারা। আসলে লিখতে লিখতেই তো এক সময় মানুষ প্রকাশ পায়। আমি আর লেখা, এখন যে অনলাইন অনেকগুলো গ্রুপ, মানে অসংখ্য অসংখ্য গ্রুপ রয়েছে, তো সেখানে কবিতাগুলো প্রকাশ হচ্ছে, প্রকাশ করছে উদীয়মান কবিরা। তো সেখান থেকে অনেকেই পড়ছে। যেমন আমি আমার কথাই বলি, আমি কিন্তু শখ, মানে সম্পূর্ণ শখ থেকেই আমি লিখতাম। তো কখন যে আমি আমার লেখাটা প্রকাশ হয়ে গেল পত্রিকায়, তারপরে বইয়ের আকারে হবে, এটা তো আমি ভাবতেই পারিনি। তো এটা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়, হয়ে যায়।
আস্তে আস্তে হয়ে যায়, তারা লিখতে থাকুক। তবে অবশ্যই লেখাটার উপরে প্রথম লেখাটা একজন লেখকের প্রথম শখ থাকে, কিন্তু পরবর্তীতে অবশ্যই সেটার জন্য পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। যেহেতু এই যুগে অসংখ্য কবি, অসংখ্য মানুষ লিখছে, পাঠক কম। হ্যাঁ, সরি, হ্যাঁ, পাঠক কম, লেখক বেশি, সবাই লিখছে। আমি মনে করি বেশি পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। আগে পড়তে হবে, তারপরে লিখতে হবে। তো উদীয়মান কবিদের জন্য আমার একটাই কথা, তারা লিখে যাক। তাদের ম্যাম, একটু লেখা। কথা বলতে চাচ্ছিলাম। এই জি, মুহূর্তে বলুন। বিদ্যুৎ ভাই আমাদের মাঝে নেই। উনি আমাকে বারবার ফোনে ট্রাই করতেছে। আপনি একটু কথা বলতে থাকুন, আমি আপনার সাথে পরে আসতেছি কানেক্টেডে। আপনি কথা বলতে থাকুন, আমি বিদ্যুৎ ভাইকে নিয়ে আমি আসতেছি। আমি একটি কবিতা পড়ি এর ফাঁকে। জি, জি, অবশ্যই। পাহাড় চূড়ায়, সুনীল গঙ্গোপাধ্যায়। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি জানতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামি বেশি। পাহাড় স্থান, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্টো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনের দ্বীপটি আমার কাছে ছোট হলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদী বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে ছোট্ট একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর ফিরে যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বেপোলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমাকে ক্ষমা করো। হে 10 দিক, আমি দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ধন্যবাদ। অসম্ভব সুন্দর, খুব ভালো লেগেছে। এই মুহূর্তে আমি আপনার আবৃত্তি শুনে সত্যি মুগ্ধ। এত সুন্দর আবৃত্তি করতে পারেন, এর আগে কখনো বেশি জানা বলে ছিল? সত্যি খুবই সুন্দর। পড়লাম আর বিশেষ কি, করে পাঠ করেছি। আমি আমি যখন প্রায় আপু টুকটাক লেখালেখি করতাম, আমি একটা সময় খুব লেখার চেষ্টা করতাম, যে আসলে আমি ভাবতাম যে প্রতিনিয়ত লিখে যাব। কিন্তু কর্মব্যস্ততার ক্ষেত্রে সেই লেখাটা এখন হয় না। কিন্তু আমি দেখা যাচ্ছে যে লেখার চেয়ে আবৃত্তিটাই এখন বেশি পছন্দ করি। আমার কবিতা পড়তে খুব ভালো লাগে। বিশেষ করে যখন কেউ আবৃত্তি করে, আমি সেটা মুগ্ধ হয়ে কান পেতে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনি, যাতে শুনতে খুব ভালো লাগে। এই যে আপনি এত এত সুন্দর করে আবৃত্তি করলেন, শুনে সত্যি মনটা ভরে গেছে। কবিতার প্রতি যদি ভালোবাসা না থাকে, আসলে নিজেকে আর কি বলবো। কবিতার প্রতি যদি ভালোবাসা না থাকতো, তাহলে আজকের এই লেখকে হয়তো বা আমি আরেফিন মজনু আসতে পারতাম না। ঠিক, তবে বাস্তব আমি বলেছেন। আপনার অনেক সুনাম শুনেছি, বিশেষ করে বিদ্যুৎ ভাইয়ের কাছ থেকে। আর সেদিন আপনার কিছু লেখা পড়েছি, ভালো লাগছে।
আর বিশেষ করে আজকে যে আপনি আমাদের সাথে যুক্ত হলেন এই লেখকের লাইভ আড্ডা দিতে, বিশেষ করে আমাদের মূল একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হয়তো বা আপনাকে বলা হয়নি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উদীয়মান কবি যারা প্রতিনিয়ত লেখালেখি করে যাচ্ছে তাদেরকে নিয়েই আজকের আমাদের এই লেখকের পথ চলা। আমরা চাই বিশ্ব হোক লেখকের, যেমন পৃথিবী বইয়ের হোক, সেই সাথে চাই আহ বিশ্ব হোক লেখকের। পৃথিবীর যে প্রান্তেই বাংলা ভাষাভাষী মানুষগুলো রয়েছে তাদের কাছে এই লেখক প্ল্যাটফর্মটি পৌঁছে যায়, যারা প্রতিনিয়ত যেন এভাবেই আমাদের লেখক অফিসিয়াল পেজ থেকে তারা প্রতিনিয়ত যেন কবিতাগুলো পড়তে পারে। যেমন উদীয়মান কবি যারা রয়েছে তাদের লেখালেখি গুলো এভাবে মানুষের কাছে পৌঁছে যাক, মানুষের মন কেড়ে নেয়। আমরা চাই মানুষ সব সময় বাংলা সাহিত্যের প্রতি বেশি আনুগত্য হোক, সেই সাথে লেখকের সাথে থাকুক। এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনার কাছ থেকে আরো একটি আবৃত্তি শুনবো। আচ্ছা, তাহলে আমি আসলে আবৃত্তি শিল্পী নই, পাঠ করছি। হ্যাঁ, আমার জি লেখা একটি কবিতা আমি এখন পড়ছি। হ্যাঁ, জি। মুসাফির। কবিতাটির নাম মুসাফির। রমণীয় রমণীয় এই পৃথিবীতে শুধুই এক অতিথি আমি। এখানে আমি ক্ষণিক যাত্রার আরোহী। এখানে আমার একান্ত কোনো স্বজন নেই। আমার এক টুকরো জমি ও ঘর বাড়িও নেই। কান্তিমতী ধরণীতে আমি শুধুই এক মুসাফির। তোমাদের কাছে আমি চির মুসাফির। নিজেকে তাই ধনাঢ্যের বর্ণিল চাদরে মোড়াতে আসিনি। আমি কাঁদাতে আসিনি, অনলে পোড়াতে আসিনি, কারো স্বপ্নিল হৃদয়কে ভাঙতে আসিনি। নিখিলের বেদনা, নিখিল ক্লেশ দেখিতে আসিনি। আমি মুসাফির, অভ্যাগত পৃথিবীর বুকে শুধুই এক মুসাফির। আমি ভাঙা নেশায় মত্ত নই, পুরনো বিদ্বেষী আত্মার খর্ব কামনায় মসজিদ সম প্রণয় বন্ধন ভাঙতে আসিনি ধরাই। আমার মনুষ্যত্বকে বিকাতে নয়, ব্যক্তিত্বহীনতায় ভুগতে নয়। আমি আমি সকল মানুষকে বন্ধনের দিপালি জ্বালাতে এসেছি। আমি সকল হৃদভূমে বিভীষিকাময় অমানিসা দূর করতে এসেছি। পরশ্রীকাতর মানব হৃদয়ের কালিমা ধোয়ার আহ্বান নিয়ে এসেছি। আমি নির্মাণের স্বপ্নে বিভোর হয়ে আছি। দীপ্যমান আলোক উজ্জ্বল স্বপ্ন নিয়ে নিখিলের সুখে নিখিলের দুঃখে আমার স্বপ্নময় উৎসুক ভরা দুটি চোখ পেতেছি। অনেক সুন্দর। ধন্যবাদ। আপনার নিজের লেখা আপনি এইভাবে যে সুন্দর করে আবৃত্তি করলেন, সত্যি খুব ভালো লাগলো শুনে। তবে এই মুহূর্তে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকেই আমাদের এই লেখক অফিসিয়াল পেজের লাইভটি দেখতেছেন, আপনাদের জন্য কিছু একটা দুর্দান্ত খবর রয়েছে। বিশেষ করে খুশি খবর, আপনারা এই মুহূর্তে যারা প্রতিনিয়ত আমাদের এই লেখকের লাইভটি দেখতেছেন যে প্রান্ত থেকেই, আপনাদের আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি লেখক অফিসিয়াল পেজ থেকে। আর বিশেষ করে এই লাইভটিতে এখন ভিডিও কমেন্টে আপনাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করুন, যুক্ত করুন। যে ব্যক্তি বেশি বেশি করে মেনশন করবে, মেনশন করার পরে যে অতিরিক্ত মেনশন করতে পারবে, আমরা তাকে লেখককে বিজয়ী ঘোষণা করে একটি বই গিফট করব। তো এই মুহূর্তে যে যে প্রান্ত আছেন, প্রান্ত থেকে অবশ্যই বেশি বেশি করে আপনাদের বন্ধুদেরকে কানেক্টেড করুন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন, যাতে লেখক অফিসিয়াল পেজটি উদীয়মান কবি যারা রয়েছে তারা লেখার সুযোগ পায়। আমাদেরকে লেখা পাঠাবে নিয়মিত, তাদের লেখাগুলো আমরা লেখক অফিসিয়াল পেজে পোস্ট করব। আপু। জি, বলেন।
উনি হয়তো কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে গেছে। আমি একটি কবিতা পড়ি। কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি পড়ছি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। আমি কবিতা পড়ছিলাম, আপনি তো মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। আসলে আমাদের এখানে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে, সেই সাথে বিদ্যুৎও নেই। আর বিশেষ করে আমাদের যে আরেকজন শ্রদ্ধাভাজন ছিল, প্রিয় লেখক, প্রিয় ভাই, সে ভাইটিও কানেক্টেড হতে পারতেছে না। যে কারণে আসলেও আমরা ক্ষমা প্রার্থী। যদি আসলে তিনি আমাদের মাঝে এখন থাকতো, তাহলে অবশ্যই লেখক অফিসিয়াল পেজ থেকে যে আজকে লাইভটি হচ্ছে, তো অনেক আড্ডাটা অনেক জমে উঠতো, অনেক ভালো হতো। তো আন্তরিকভাবে দুঃখিত যে তিনি আমাদের সাথে কানেক্টেড হতে পারতেছেন না। আসলে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ভাইয়া চেষ্টা করতেছে প্রতিনিয়ত আমাদের সাথে কানেক্টেড হতে। তবে এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই কমেন্টে যুক্ত হয়েছে। আমি তাদের নামগুলো বলতে চাচ্ছি। তিনি হচ্ছে আমাদের লেখক টিমের অসাধারণ একজন প্রিয় আপু। খুব শীঘ্রই প্রিয় কবিতা, পাহাড়পুরার কবিতা ও কি দারুণ ভালোবাসা, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন আমাদের লেখক টিম থেকে। প্রিয় একজন আপু, অত্যন্ত একজন ভালো মানুষ তিনি। সেই সাথে অনেকেই রয়েছে, যেমন আল সানি মুফতি, মোহাম্মদ আল সানি মুফতি, প্রিয় একজন লেখক। তারও নতুন বই বের হয়েছে, তিনি আমাদের লেখক অফিসিয়াল পেজে নিয়মিত লেখা দিতেছেন এবং কি আমাদের সাথে কানেক্টেড রয়েছেন। কি দারুণ কথামালা, শুধু জুড়িয়ে গেল হৃদয়খানা, আপনাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে। মেহরিন মিম, আসসালামু আলাইকুম, লিখছে আপু কেমন আছেন, লেখক পেজে আপনাকে স্বাগতম। ধন্যবাদ, আপনাকে অনেক শুভেচ্ছা ও আহ, স্বাগতম আমার সাথে সিদ্ধান্ত থাকার জন্য। সিদ্ধান্ত খুকু আপু, তিনি আবারও লিখছেন, কি সুন্দর আবেগী আবৃত্তি, আপনার আবৃত্তি শুনে সে সত্যি মুগ্ধ হয়ে গেছে। ধন্যবাদ আপুকে। সেই সাথে আমি নিজেও আপনার একজন ফ্যান হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি, না বললেই নয়। বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু পাঠ করছি। নীলঞ্জনা নীল আপু আমাদের সাথে জয়েন করেছে। খুব সুন্দর হয়েছে আপু, আপনাকে অনেক সুন্দর, আপনি যে যে আবৃত্তি করতেছেন সে আপনাকে অনেক সুন্দর জানিয়েছে। আতাউর রহমান কাজল, লেখক ধন্যবাদ। পরিবার, আপনাকে স্বাগতম। তুলি একজন আপনাকে স্বাগতম জানিয়েছে লেখক পরিবারে। ধন্যবাদ, তাকে ধন্যবাদ এই আমাকে আরো স্বাগত একজন জানার comment জন্য। করেছে, যে মোহাম্মদ আল সানি মুফতি, লেখক, বিশ্ব হোক লেখকের, এই সম্পর্কে আপনাকে কিছু জানতে চেয়েছে। জি, আরেকবার আমি শুনিনি আসলে প্রশ্নটা। মোহাম্মদ আল সানি মুফতি, প্রিয় একজন লেখক, লেখক টিমে সে আছে, প্রতিনিয়ত লেখা দিয়ে যাচ্ছে। সে একটি কথা আপনাকে প্রশ্ন করেছে, বিশ্ব হোক লেখকের, জি, বিশ্ব বিশ্ব হোক লেখকের। ভালো করে, বিশ্ব হোক লেখকের। ও জি জি। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। লেখকের জন্য পুরো বিশ্ব তো আছেই। আসলেই পুরো লেখকের বিশ্ব, যেহেতু একজন লেখক, লেখক কিন্তু কোনো দেশের নয়, কোনো জাতির নয়। একজন লেখক তার সে হচ্ছে সমগ্র জাতির জন্য, সমস্ত মানুষের দুঃখে সুখের কথা তার লেখায় আনে। অতএব একজন লেখক অবশ্যই, মানে একজন লেখকের বিশ্বটা, সারা বিশ্বটা একজন লেখকের। হ্যাঁ, তো চেষ্টা করব আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য, যাতে আমরা আমাদের পুরো বিশ্বটাই আমাদের হয়। আমরা যেমন বিশ্বকে নিয়ে ভাবি, বিশ্বকে নিয়ে লিখি। আমাদের বিশ্বের মধ্যে চমকপ্রদ কত কিছু আছে, দুঃখ সুখ ভালো মন্দ মানুষের সমস্ত কিছু। তো এই জন্য প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি লেখকের বিশ্ব হওয়া উচিত। আমি মনে করি যে একজন লেখকের পুরো বিশ্বটাই একজন লেখকের, যেহেতু সে বিশ্বকে নিয়ে ভাবে। লেখকের জন্য কোনো নির্দিষ্ট কোনো দেশ বা নির্দিষ্ট কোনো জাত নেই। লেখক শুধুমাত্রই লেখক। আর সবচেয়ে বড় কথা, একজন লেখককে অবশ্যই প্রথমে একজন মানুষ হতে হবে। সবার চেয়ে, সবার উপরে একজন মানুষ হতে হবে।
তারপর আমাদের অন্য পরিচয়। ধন্যবাদ। তবে এই মুহূর্তে মোহাম্মদ আল সানি মুফতি একজন লেখক, সে আপনাকে অনেক অনেক প্রশংসা জানিয়েছে। আর সে আরো একটি কমেন্ট করেছে গুরুত্বপূর্ণ, লেখক গ্রুপে পোস্ট করবেন, ভালো লাগলে পেজে প্রকাশ পাবে। মানে আমাদের এই যে লেখক পেজটা, প্রথমত হচ্ছে আমাদের গ্রুপে যারা উদীয়মান কবি রয়েছে তারা প্রতিনিয়ত ওখানে লেখা পোস্ট করে, সেই সাথে আমরা ওখান থেকে লেখাগুলো নিয়ে পেজে প্রকাশ করি, মানে পোস্ট করে থাকি। এই সম্পর্কে কিছু কি বলবেন আপনি? এ সম্পর্কে আমি বলবো এটা একটা ভালো উদ্যোগ, কারণ একজন লেখকের লেখা প্রকাশ হচ্ছে। আমরা এখন যে অনলাইনে লিখছি, আমাদের অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপের সাথে সংযুক্ত আছি। যেমন লেখকের সাথে আমি ছিলাম, কিন্তু আমি জানি না, যখন আমাকে ইনভাইট করা হলো, বলা হলো, তখন আমি দেখি আমি অলরেডি ওখানে আছি। তো আমি মনে করি যে আমরা প্রত্যেকটা গ্রুপের সদস্য, প্রত্যেকটি গ্রুপেরই আত্মীয় স্বজন। তো এই গ্রুপে যখন আমাদের কবিতা প্রকাশ করা হবে বা উদীয়মান কবিদের কবিতা প্রকাশ করা হবে, সেটা সত্যি তাদের জন্য একটা অন্য ধরনের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এসে তাদের নিজেদের লেখা কবিতা প্রকাশ করতে পারছে, বা বিশ্বের সমস্ত মানুষ তাদের কবিতা পড়তে পারছে, ভালো মন্দ বিচার করতে পারছে। তো এটা অবশ্যই কবিদের জন্য, লেখকদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে আমাদেরকে মুগ্ধ করার জন্য। বিশেষ করে যারা পাঠক রয়েছে এই মুহূর্তে লাইভটি দেখতেছে, সত্যি তাদের জন্য অনেক অনেক একটি গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। এই মুহূর্তে আমাদের লেখক থেকেই লেখক টিমে কাজ করে অসাধারণ একজন মানুষ, ব্যক্তিত্ব পার্সন, শ্রদ্ধা পার্সন। তিনি আমার মায়ের মতো, তাকে আমি খুব পছন্দ করি। তিনি খুব প্রতিনিয়ত লিখে যাচ্ছে, লেখকের জন্য অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছে। সিদ্ধান্ত টুকু আপু, আরেফিন ভাইয়া, আপনার স্বপ্ন নিশ্চয় পূরণ হবে, আমরা পাশে আছি। মানে আমরা একটা প্রতিনিয়ত লেখক প্ল্যাটফর্ম থেকে যে আমরা স্বপ্নটা দেখি, স্বপ্নটা হচ্ছে বিশ্ব হোক লেখকের, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, এই মুহূর্তে আরো একজন কমেন্ট করেছে, আসলে অনেকে মেনশন করতেছে। আর বিশেষ করে আমরা এই মুহূর্তে আমাদের সময়গুলো যেহেতু হাতে কম, আমরা গুরুত্বপূর্ণ কথায় চলে যাব। এখন আরেকজন কমেন্ট করেছে যে, তার কমেন্টটি আমি নিচ্ছি। আফসের আমিন জাহান, লেখক তুলি ম্যাডামের বাড়ি কোথায়? সে আপনার সম্পর্কে জানতে চেয়েছে, আপনার বাসা কোথায়, আপনি কি করেন? পুরো বিশ্বটাই আমার বাড়ি, তবে আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ জেলায়। আমি ঝিনাইদহ জেলার শেখপুরা গ্রামের মেয়ে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশেই, খুব পাশে আমাদের বাড়ি। আরো একজন আমাদের মুহূর্তে এখন কমেন্ট করেছে, শুভ্র অব্রহ, ভালোবাসা এগিয়ে চলতে চাই আপু, লেখকের পক্ষ থেকে ভালোবাসা অবিরাম আপনাকে। আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা, ধন্যবাদ। আরো একজন কমেন্ট করেছে, সোহেল রানা, আমি তরুণ কবি সোহেল ভাই, আমি পাবনা থেকে বলছি। কবি সাহেবা, প্লিজ তরুণ লেখক বা কবিদের বিষয়ে কিছু বলুন। তরুণ লেখক কবিদের বিষয়ে আগে একবার বলেছি, সেটা হচ্ছে তরুণ লেখক যারা মানে লিখছে, তারা আসলে প্রথমে কিন্তু শখ থেকে লিখে। আর কবিতা লেখা বা সাহিত্যের প্রতি যে মনোনিবেশ, সেটা হচ্ছে আসলে একটা গড গিফটেড আমি বলবো। তো প্রথমে আমরা শখে লিখি, শখের বশে আমরা লিখে আমরা আমাদের ভুলটা বুঝতে পারি না। তো আমরা যখন প্রতিনিয়ত লিখছি বা লিখবো, প্রত্যেক গ্রুপে আমাদের কবিতা প্রকাশ হচ্ছে, তো যখন আমরা লিখতে থাকবো, তখন আমাদের উচিত বেশি করে পড়া। যেহেতু এখন সবাই লিখছে, পড়ছে কম, তো আমি বলবো আগে পড়তে থাকুন। আপনারা আপনারা পড়বেন, পড়বেন, লিখবেন কম। আর সবার লেখা পড়া উচিত। প্রত্যেকের লেখা পড়লে নিজের ভুল ত্রুটি বোঝা যায়, অতএব পড়তে হবে। যেহেতু শখ থেকে আমরা লিখি, সাহিত্য আমাদের রক্তে, শখ থেকেই আসে প্রথমে, আসলে ভালোবাসা থেকে, শখ থেকে। তো আমি বলবো এই জন্য যে কবিতা যারা লিখছেন, আমাকেও বলছি, তো আমরা যা কিছু লিখতেই পারি, তবে
আমাদের অবশ্যই ছন্দ শেখা উচিত। কবিতা লিখতে হলে অবশ্যই আমাদের ছন্দ শিখে নিতে হবে। ছন্দকে অস্বীকার করার মতন উপায় নেই আসলে। কবিতা মানেই ছন্দ, ছন্দ শিখতেই হবে, এটাই বলবো। আর বারবার একটি কথাই বলবো যে পড়ুন, আপনারা বেশি বেশি পড়তে থাকুন। আমার একটা স্লোগান আছে যে জানতে হলে পড়তে হবে, পড়তে হলে লিখতে হলে জানতে হবে, জানতে হলে পড়তে হবে, সবার আগে শিখতে হবে। তো শেখাটা আগে প্রয়োজন, শিখে তারপরে লিখতে হবে। অবশ্যই ধন্যবাদ। খুব সুন্দর একটি কথা বলেছেন আপু। আসলে আমরা যদি না পড়তে পারি, আর বিশেষ করে যদি না পড়ি, তাহলে আমরা লিখতে পারবো না। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে, জ্ঞানটা অর্জন করতে হবে, তারপরেই আমরা না হয় লিখতে পারবো। তাই আমাদের উচিত আমরা বেশি বেশি করে বই পড়বো। আমরা যে সময়গুলো, মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলি জীবন থেকে, একটা মিনিট, 1 মিনিট, 1 ঘন্টা আমাদের জীবন থেকে একটা সেকেন্ড যেভাবে চলে যায়, আমরা আসলে চাইলেও সে সময় কোনোদিন ফিরে পাবো না। তাই আমি মনে করি যারা আসলে আমরা যেভাবে সময়গুলো নষ্ট করি, এই সময়গুলো প্রত্যেকটা সময় যদি আমরা বইয়ের মধ্যে সময় কাটাই, প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়ি, তাহলে অবশ্যই আমাদের জন্য অনেক অনেক ভালো কিছু হবে। আমরা সেই সাথে আমরা লিখতে পারবো। তবে এই মুহূর্তে আরেকজন কমেন্ট করেছে, সুবর্ণা বাহাদুরী রীতা আপু, তুমি আপু, অনেক অনেক শুভকামনা রইলো। মানে তুলি আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনার জন্য। তবে এই মুহূর্তে আরো একজন কমেন্ট করেছেন, আহ নাইমুর রহমান সাগর ভাই, আপনার নাম কি? ভাইয়া, আমার নাম আরেফিন মজনু। আমি খুব ছোট মানুষ, তবে আমার কিছু না বললে সমস্যা নেই। তবে আমাদের যে আজকের অতিথি, প্রিয় আপু, তিনি একজন কবি, সেই সাথে লেখক। আর তিনি অনেক গুণী একজন মানুষ। অনেক, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আজকে ওনার কাছে আমরা অতিথি হিসেবে নিয়ে এসেছি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো। বিশেষ করে যারা উদীয়মান কবি রয়েছে, তাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। কারণ এই আজকে আপু আমাদেরকে যা কিছু বলে যাবেন, আমরা সেটা মনোযোগ দিয়ে শুনবো, এবং কি সেটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে আপু যে মূল্যবান কথাগুলো আমাদেরকে জানাবে, তাতে আমাদের জন্য অনেক কল্যাণকর হবে, অনেক অনেক ভালো কিছু হবে। তবে আপু, এই মুহূর্তে আপনার কাছ থেকে আরো কিছু জানতে চাচ্ছি, সেটা হলো আপনার লেখালেখির শুরুটা কিভাবে আসলো? লেখালেখির শুরুটা হচ্ছে, কিভাবে বলবো, সেটা হচ্ছে আসলে লেখাটা যে কবে শুরু হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। তবে আমি পড়তাম, খুব বেশি পড়তাম। আমি যখন থেকে আমার বুদ্ধি হয়েছে, তখন থেকে আমার ভিতরে একটা ব্যাপার কাজ করতো, আমি সেটা এখন বুঝি। যেটা হচ্ছে খুব ছোট বয়সে যখন 5-এ বা 6-এ পড়ি, সে সময় মায়ের সাথে বাচ্চারা যেমন কোথাও বেড়াতে গেলে তারা কিন্তু হই হুল্লোড় করে, খেলাধুলা করে বেড়ায়। কিন্তু আমি কি করতাম, আমি ঘরের ভিতরে থাকতাম এবং প্রত্যেক আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে তাদের ঘরে, মানে তাদের বাসায় আমি একটা টেবিল খুঁজতাম, যে টেবিলে বই সাজানো থাকে। আমি সেখান থেকে বাংলা বইটা খুঁজে খুঁজে, সে হচ্ছে আমার উপর ক্লাস হোক আর নিচের ক্লাসে হোক, আমি বাংলা বইটা খুঁজে খুঁজে তার আষ্টে পৃষ্ঠে সব পড়ে ফেলতাম। তো এভাবে আমি খুবই বই পড়তাম। পড়তে পড়তে আমার মানে একদিন আমি হঠাৎ করে এভাবে লেখা শুরু হয়। তো তারপরে আমার লেখাটা, আমার হচ্ছে অনুপ্রেরণা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন ক্লাস 7-এ পড়ি, হয়তো 7 বা 6-এ পড়ি, আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় দিবস ছিল। তো আমি ওদিন নৃত্য করেছিলাম। নৃত্য করার পরে আমার একটা বই উপহার দিয়েছিলেন স্যারেরা। বইটা হচ্ছে মানসিক। ওই বইটা পড়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমে পড়ে যাই। আর কবিতা তখন থেকে একটু একটু লেখা শুরু করি। এর আগে আমি পড়েছি অনেক, তো 2 লাইন
এভাবে 2 লাইন 3 লাইন 4 লাইন এভাবে করে লিখতাম। তো আমি পাণ্ডুলিপি, আমার একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে লিখে রাখতাম। তারপরে আমি এই তো ফেসবুক খুললাম, খোলার পরে এই কবিতার অনেক সংগঠন পেয়ে যায়, ওখানে প্রকাশ পাই। তো প্রথম আমি যখন ফেসবুকে ঢুকি একটা গ্রুপ, নারী লেখক সোসাইটি, ওখানে আমি প্রথম জয়েন করি। জয়েন করার পরে ওখানে একটা প্রতিযোগিতা চলছিল, কবি লেখকদের গল্প এবং কবিতা নিয়ে একটা প্রতিযোগিতা চলছিল। সেখানে আমি সেই প্রতিযোগিতা আমি জয়েন করি। জয়েন করার পরেই আমি একটা সার্টিফিকেট পেয়ে যাই। আর তখনও আমার অনেক ভুল ছিল, যেহেতু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এত ভক্ত ছিলাম আর তার কবিতা এত পড়েছি। তো আমার সাধু চলিত ভাষা মিশ্রণ ছিল, যার কারণে একটু সমস্যা ছিল। এরপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, অনেকের লেখা পড়ছি, এবার বুঝছি যে নিজের ভুলটা কোথায়, শুধরে নিয়েছি, এইভাবে আর কি। এর ফাঁকে আমরা আরো একটি কমেন্ট নিতে যাচ্ছি। মোহাম্মদ আলসানি মুফতি, সে একটি কমেন্ট করেছে, আসলে খুবই গুরুত্বপূর্ণ। ছন্দ আর বর্ণ কবিতার অঙ্গ। ছন্দ আর বর্ণ কবিতার অঙ্গ, খুব চমৎকার একটি কমেন্ট করেছে। এখান থেকে কিছু শেখার আছে আমাদের। আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, আসলে ছন্দ খুবই জরুরি লেখার ক্ষেত্রে, সেই সম্পর্কে আপনাকে একটি প্রশ্ন করেছে। প্রশ্ন তো দেখছি না, ছন্দ আর বর্ণ কবিতার অঙ্গ উনি লিখেছেন আর কি, এটাই মানে প্রশ্ন জি, করেনি। আসলে উনি ছন্দ বোঝাতে আলাদা চেয়ে একটা জিনিস, আর বর্ণ একটা সম্পূর্ণ, বর্ণ আলাদা জিনিস। শুভ্র অব্র, আপু, আপনারা যেন লেখকের লেখা মূল্যায়ন করতে পারি। শুভ্র অব্র ভাই আবারও কমেন্ট করেছে যে আমরা যেন লেখকদের লেখা মূল্যায়ন করতে পারি। অবশ্যই একজন লেখকের অবশ্যই লেখা মূল্যায়ন করতে হবে। আমরা তো এখন ফেসবুকে অনলাইনের মাধ্যমে অনেক সংগঠন করেছি। তো এখানে দেখাচ্ছে একজন লেখা ছেড়ে দিয়ে চলে যায়। আবার অনেকে কি করেন, যারা গ্রুপের অ্যাডমিনরা আছেন, তারা তো মনে করেন অসাধারণ, অপূর্ব, এটা লিখে চলে যায়। আমার মনে হয় কবিতাটা অনেক সময় পড়েনও না। আমার উচিত ভালোভাবে পড়ে, ছোট্ট করে হোক, কিন্তু গঠনমূলক মন্তব্য করা উচিত। অবশ্যই, খুব সুন্দর একটি কথা বলেছেন। এমডি আবু তাহের চৌধুরী ভাইয়া একটি কমেন্ট করেছে, লিখতে হলে জানতে হবে, হলে পড়তে হবে, এটাই সঠিক কথা। ধন্যবাদ কবিকে, আপনাকে সে ধন্যবাদ জানিয়েছে আপনার মূল্যবান থ্যাংক ইউ, কথাটি শুনে। তবে তাকে আমরা আরো ধন্যবাদ কিছু জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে যাব। তো এই মুহূর্তে যে আমরা আবারও আবৃত্তিতে যাব। ঠিক আছে, আমি যে কবিতাটা পড়তে গিয়ে থেমে গেছিলাম সেটা আবার পড়ছি। কুলি মজুর, কাজী নজরুল ইসলামের। অবশ্যই। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকটে চলে। বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পায় দিয়ে কুলিদের তুই, কত কোড়র পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ গেল কলেছে। দেশ গেল কলেছে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ সকট অট্টালিকার মানে।
আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইটি চালাই ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আজকে অনেকটা কানেক্ট দিতে প্রবলেম হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন কমেন্ট করেছে, ফাতিন ইস্তেক প্রান্তিক প্রিয় ভাই, তুলিয়াপুর কাছে কাব্য সৃষ্টির নান্দনিক দিকগুলো জানতে চাই। ভাইয়া অবশ্যই আপু আমাদেরকে জানাবে। তবে এই মুহূর্তে একটু নেটওয়ার্কের কারণে আপু আমাদের মাঝে নেই, তো আবার চলে আসবে আপু। নেটওয়ার্কের কারণে আপু আমাদের মাঝ থেকে আবারও হারিয়ে গেছেন। এই মুহূর্তে যারা আবারও কমেন্ট করেছেন আমি তাদের কিছু কমেন্ট পড়তে চাচ্ছি। যেমন সানি মুফতি কমেন্ট করেছে, এখন একজন লেখক বা লেখিকা মনে করতে হলে তার লেখা বই প্রকাশের যোগ্য। আসলে নেটওয়ার্কের কারণে আমরা এখন আধুনিক পাচ্ছি না। ছন্দময় আধুনিক হতে হবে। আচ্ছা, তুমি উত্তর না বলবা, কি প্রশ্ন করতেছো কেন? একজন বলছে, আপু আপু আপনার চুলটা খুবই সুন্দর আছে। আম্মু 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 এই মুহূর্তে থামাও না রে আগে, আম্মু পরে ম্যাম বিশেষ করে আসলে যে যে প্রান্তিক আছি না কেন, যে প্রান্তে আছি দেখতেছেন সেই সাথে আমাদের আজকে তারা আসলে বিশেষ করে বিশেষ করে আমাদের লেখকে নিয়ে কানেক্টেড দেওয়া হয়েছিল, উনি কানেক্টেড আসলে নেই। তবে এই মুহূর্তে আমাদের মাঝে আরো অনেকেই কমেন্ট করেছে। ওসমান শিকদার আপু আপনাকে আপু আপনাকে কথাগুলি আমাদের অনুপ্রেরণা যোগাবে। আপনার জন্য শুভকামনা রইল। সে আমাদের জন্য শুভকামনা জানিয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি এত সুন্দর একটি কমেন্ট করেছেন। আসলে আমরা মুগ্ধ হয়েছি। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাদের জন্য অনেক কিছু। সিদ্ধান্ত খুকু আপু কি সুন্দর অভ্যাসের কথাগুলো বললেন আপু।
অসংখ্য ধন্যবাদ সিদ্ধান্ত খুকু আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। অব্র, শুভ্র জানতে চাই, পড়তে চাই, বাঁচতে হলে বাঁচার জন্য বই পড়তে চাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আসলে এই মুহূর্তে আমাদের সাথে যারা রয়েছিলেন অতিথিবৃন্দ, তারা আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তোবা তাদের নেট কানেক্ট হচ্ছে না। বিশেষ করে আপু আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন, কিন্তু আমি ওনাকে এই মুহূর্তে আবারও লাইভে নিয়ে আসতেছি। আসলে নেটওয়ার্কের কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নেটওয়ার্কে এতটাই প্রবলেম যে কারণে হয়তোবা নেট কানেক্ট দিতে একটু সমস্যা হচ্ছে। তার জন্য আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপু, জি তো আপু আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসলে আজকে আজকে আমরা যে কথাগুলো বলতে আসছিলাম, আজকের আড্ডাটা আসলে আমাদের জন্য খুবই স্পেশাল ছিল, গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চাচ্ছি এবং অনেক কিছু শিখতে পাচ্ছি। এটা আমাদের জন্য অনেক কিছু, অনেক অনুপ্রেরণা এবং অনেক অনেক জানার আছে। তবে এই মুহূর্তে আমি মনে করতেছি যে আসলে এখানে বিদ্যুৎ নেই আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, যে কারণে হয়তো বা নেট কানেক্ট দিতে একটু আমাদের জন্য সমস্যা হচ্ছে। তবে আজকের আড্ডাটা যেহেতু আরেকজন আমাদের সাথে নেই, আমরা আড্ডা দেব খুবই অল্প সময়। যাই হোক, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাই। আগামী বছর বইমেলা আপনার কোন বইটি বের হচ্ছে? আম, সবকিছু আসলে পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তো আমি একটা বইয়ের কথা তো বললাম, যেটা হচ্ছে লিভ টুগেদার, একটা উপন্যাস। ওটা যদি লেখা শেষ করতে পারি অবশ্যই একটা বই আসবে আমার। তবে এই মুহূর্তে আমি আপনাকে একটি প্রশ্ন করব, জি যদি আপনি অনুমতি। আপনার লিখতে বসে, হ্যালো আপু, আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটি কথা বলবো। জি, অবশ্যই বলেন। আপনার সবচেয়ে, আপনি যতগুলা লেখা লিখছেন, লেখার মধ্যে কোন লেখাটা লিখতে গিয়ে আপনি সবচেয়ে কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছি জি। এটা তো বলা মুশকিল, অনেক লিখেছি। আসলে আমি কবিতা তো লিখি বেশি, আমি কবিতা আমার রক্তে মিশে আছে, কবিতাকে আমি খুব বেশি ভালোবাসি। আহ, তবে উপন্যাস লিখতে গিয়ে আমার কষ্ট হয়েছে, আমি যেহেতু স্বাধীনতা নিয়ে লিখেছি তো। আর স্বাধীনতা আমি দেখিনি, তবে আমি ইতিহাস পড়েছি এবং আশেপাশে মানুষদের কাছে যারা মুক্তিযোদ্ধা তাদের কাছে তাদের মুক্তিযুদ্ধের যে সময়ের করুণ দিনগুলোর কথা শুনেছি। সেই সময়ের কথাগুলো শুনে আমি আমার উপন্যাসটি লিখেছিলাম, আর লিখতে গিয়ে তখন আমার খুব কষ্ট হয়েছে, তাদের কথা মনে পড়েছে। আমার বইটি পড়লে বোঝা যাবে যে বইয়ের মধ্যে আসলে মুক্তিযোদ্ধাদের জীবনীটা কেমন ছিল। সেটা লিখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। তার মানে আপনি কষ্ট আর পেয়েছেন লিখতে? আর অনেক কবিতা আছে যে কবিতাগুলো লিখতে গিয়ে তো অবশ্যই কষ্ট পেয়েছি, কারণ আমার বেশিরভাগ কবিতায় আমি প্রকৃতি থেকে লিখি, মানে জোর করে না। আমার একটা কবিতা লিখতে আমার একটা রাতও চলে যায়। তো আমি আমার আশেপাশে বা এর থেকে অনেক সময় আমরা অনেক কষ্ট পাই, বা আমাদের আশেপাশে স্বজন যারা আছেন তাদের থেকে অনেক কথা শুনি, কষ্টের কথা, তখন কিন্তু আমাদের ভেতরে একটা কবিত্ব ভাব চলে আসে। তখন ওই কবিতাগুলো লিখতে গিয়েও অনেক কষ্ট হয়েছে। জি। তাহলে আমরা যেটা জানতে পারলাম, যখন কবিরা লিখতে যায় তাহলে অনেকটা সময় দেখা যায় লিখতে গিয়ে তাদের চোখ দিয়ে পানি ঝরে, কারণ একটা লেখা তার সন্তানের মতো হৃদয় থেকে আসে। আর যখন হৃদয় থেকে আসে তখন কষ্টের লেখাটা লিখতে গিয়ে অনেক সময় দেখা যায় সে নিজেও কেঁদে ফেলে। আর বিশেষ করে পাঠকরা যখন সেটা মনোযোগ দিয়ে পড়ে কিংবা লেখার ধরনটা বুঝতে পারে, ভাষাটা বুঝতে পারে, তখন সেই পাঠকটিও চোখের পানি ঝরায়। জি এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন জয়েন করেছে, প্রিয় আপু, কানিজ ফাতেমা চৌধুরী সুমা আপু। লেখকের একজন, খুব ভালো একজন মানুষ, যিনি লেখকের হয়ে কাজ করতেছেন। আর বিশেষ করে ওনার লেখাও খুব ভালো। আমি ওনার লেখাগুলো খুব পড়ি, পড়তে খুব ভালো লাগে। বিশেষ করে আপু আমাদের লেখক টিমের সাথেই কাজ করতেছেন এবং কি লেখককে বিশ্বের মুখে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন। কানিজ ফাতেমা চৌধুরী আপু ওনাকে স্বাগতম জানিয়েছে লেখক। ধন্যবাদ আপুকে, কানিজ ফাতেমা আপুকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
এই যে আপু যে লেখালেখি গুলা করতেছে আমাদের জন্য, এই লেখকের জন্য এত শ্রম দিয়ে যাচ্ছে, তারপর তার লেখাগুলো প্রতিনিয়ত লিখতেছে, তার সম্পর্কে আসলে তাকে একটু উৎসাহ কিংবা ভালো কিছু আপনি সাজেস্ট করেন যাতে সে আরো ভালো কিছু লিখতে পারে। হ্যাঁ, আপু ভালো কাজ করছে, সাহিত্যের সাথে থেকে সবার কবিতা পড়ছেন, এটা খুব ভালো একটা দিক, শেখা হচ্ছে। তবে আমি বলবো যে প্রকৃতভাবে পড়তে হবে, পড়ে মন্তব্য করতে হবে, তাহলে শেখা যায়, অন্যকে উপকৃত করা যায়, তাকে ভুল ত্রুটি বুঝিয়ে দেওয়া যায়, নিজেও শেখা যায়। আগে প্রকৃতভাবে একটা একটা কবিতা খুব ভালো করে পড়তে হবে। আর সে যে সাহিত্যের পাশে দাঁড়িয়ে, লেখকের পাশে দাঁড়িয়ে সবার কবিতা পড়ছেন, এটা খুব বড় একটা দায়িত্ব। আমি বলবো যে এই দায়িত্বের সাথে সাথে তার লেখাটা, যেহেতু বলছেন আপু খুব ভালো লিখেন, তো তার লেখাটা চালিয়ে যেতে হবে। অবশ্যই এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের লেখাটা যেন না হারিয়ে যায়, আমি সেটাই বলছি আপুকে। আসলে আমি আমার দিক থেকে যতটুকু সময় পাই, আমি যে কর্মব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই, আমি সবাইকে বলে থাকি যারা লেখকে নিয়মিত লেখেন, আপনারা অবশ্যই এই দায়িত্বের পাশাপাশি, দায়িত্বটা প্রয়োজন হলে কম সময় দেন, কিন্তু আপনি লেখার পিছে বেশি সময় দেন, যাতে এই দায়িত্ববোধ পালন করতে গিয়ে আপনার লেখাটা পিছিয়ে না যান। আমি তাদেরকে সবসময় হ্যাঁ, উৎসাহ দিয়ে ঠিক। থাকি। এমনকি আমি বলি, আপনারা প্রতিনিয়ত লেখেন, আরো ভালো লেখেন, আপনাদের লেখাগুলোই পাঠকদের মাঝে পৌঁছে যায়, বিশেষ করে তারা ভালোভাবে যেন পড়তে পারে আপনাদের লেখাগুলো। বিশেষ করে দেখা যায় অনেক সময় আমাকে পার্সোনালি মানুষ ইনবক্স করে থাকে, আমার পার্সোনাল আইডিতে www.facebook.com/arfnmujnu official, এই আইডিতে আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করে যে অমুক লেখকের সাথে আমি দেখা করতে চাই, কথা বলতে চাই। তখন আমার অত্যন্ত ভালো লাগে যে লেখকের যারা নিয়মিত লেখালেখি করে তাদের সাথে কথা বলতে চায়, তার একজন ভক্ত বের হয়, তখন অনেক অনেক ভালো লাগে। আপু, সেটাই আমি বলবো যে 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 দায়িত্ব পালন করুক, নিষ্ঠার নিষ্ঠার সাথে করা উচিত। নিষ্ঠার সাথে করলে অবশ্যই তার ফল একদিন পাবেই সবাই। আমাদের এই মুহূর্তে আরো একজন কমেন্ট করেছেন, ফাতিন ইস্তিয়াক প্রান্তিক ভাই। আশা করি আমার প্রশ্নের গঠনমূলক উত্তর পাবো। তিনি একটি প্রশ্ন করেছেন, আপনি হয়তো তখন ছিলেন না কানেক্টেড, আমি সেই প্রশ্নটি আপনাকে জানাচ্ছি। উনি আবারও কমেন্ট করেছে, বিদ্যুৎ কখন আসবে লাইভে। বিদ্যুৎ ভাই আমাদের সাথে লাইভে আসলে কানেক্টেড হয়েছিল, হওয়ার পরে নেটওয়ার্কের কারণে সে আসলে আমাদের মাঝে উপস্থিত নেই, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমরা আসলে যদি ভাইয়া এখনো আসে, আমরা ভাইয়ার সাথে কথা বলতে পারবো। তবে আসলে উনি আমাদের সাথে আসতে পারতেছেন না, তার জন্য আমরা সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। পরে কোনো লাইভেতে অবশ্যই ভাইয়ার সাথে আমরা আড্ডা দেব, তার সাথে কথা বলবো। বিশেষ করে ফাতিন ইস্তেক ভাইয়া একটি প্রশ্ন করছিল, সেই প্রশ্নটি আমি আপনাকে আবারও জানাচ্ছি আপু। তুলি আপুর কাছে কাব্য সৃষ্টির নান্দনিক দিকগুলো জানতে চাই। কাব্য সৃষ্টির নান্দনিক দিকগুলো হলো, অবশ্যই আমাদেরকে প্রথমেই ভালো ভালো লেখকের বই পড়তে হবে। কাব্যে অলঙ্করণ থাকতে হবে, ছন্দের ব্যবহার থাকতে হবে, ছন্দ জানতে হবে, আধুনিক আম, ভাষা ব্যবহার করতে হবে। যেহেতু এখন সবাই আধুনিক কবিতা লিখছেন, আধুনিক শব্দগুলো ব্যবহার করতে হবে, ছন্দ জানতে হবে, এবং অবশ্যই অবশ্যই আমাদের বড় বড় লেখক যারা আহ লিখে গেছেন তাদের লেখাগুলোকে ফলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে ভাইয়াকে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে এই মুহূর্তে আমাদের মাঝে আরো একজন কমেন্ট করেছে, সৈয়দপুর কবিতা প্রথম, কবিতা প্রসব করতে অনেক কষ্ট। আসলে উনি কি বোঝাতে চেয়েছেন বুঝতে বুঝতে পারেনি, হয়তোবা আমার মানে পড়তে ভুল হয়ে। কবিতার জন্ম দিতে অনেক কষ্ট, উনি সেটাই বোঝাতে চেয়েছেন। একটা একটা কবিতাকে জন্ম দিতে কবির অনেক কষ্ট হয়, উনি হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন আমার মনে হচ্ছে, যেহেতু প্রসব শব্দটা এসেছে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কথা বলার জন্য। আসলে এই এত সুন্দর একটি কমেন্ট যদি না করতো, তাহলে হয়তো বা আজকের এই ভাষাটা, বিশেষ করে মার ছেলের ক্ষেত্রে এই ভাষাটা চলে আসে।
বিশেষ করে মা আর ছেলের ক্ষেত্রে এই ভাষাটি চলে আসে। তো ভাইয়া যে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনারা এই মুহূর্তে লেখক অফিসিয়াল পেজটিতে যারা লাইক দিয়ে এই লাইভটি দেখতেছেন, আসলে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চাই। বিশেষ করে আপনারা আরো বেশি বেশি করে কমেন্ট করুন, আরো বেশি বেশি করে প্রশ্ন করুন। আমরা আজকে আপুর কাছ থেকে জানবো। আপু আমাদেরকে সব প্রশ্নের উত্তর দেবে, অবশ্যই চেষ্টা করবে আপু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সিদ্ধান্ত খুকু আপু এই মুহূর্তে আরো একটি কমেন্ট করেছে, আমরা যারা মডারেটর রয়েছি, মানে লেখক টিমের সাথে রয়েছে, আমাদের জন্য আজ তুলি আপুর কথাগুলো বিরাট অনুপ্রেরণা। ধন্যবাদ। তিনি আসলে খুব ধন্যবাদ ভালো আপনাকে। একজন সিদ্ধান্ত খুকু আপু অনেক ভালো একজন মানুষ, উনিও খুব ভালো লেখে এবং উনি অনেক দায়িত্ববান এবং অনেস্ট পারসন। তবে আপু বেশ। এই মুহূর্তে আমরা আবারও আপনার কাছ থেকে কিছু আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, যেহেতু এখন বৃষ্টির সময়, মাঝে মাঝে জি বৃষ্টি চলে আসছে, আপনিও বলছেন আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, সেহেতু আমি আমার লেখা একটা কবিতা, বৃষ্টির কবিতাই পড়ছি। কবিতাটির জি নাম বৃষ্টির কাছে অভিমান। বৃষ্টি রে তুই নিঠুর কেন, পর হয়েছিস এখন, কিশোর বেলা তুই যে এসেই ভিজিয়ে দিতিস তখন, এখন কেন আমায় দেখে দূরে দূরে পালাস বল, ছুতে গেলেই কেমন বেজায় করিস ছল, কিশোর কালে উঠোন ধরে নামতিস যখন তুই, আমিও তোর সঙ্গী হতাম গুজেরে খোপা জুই, তুই যখন মুষলধারে কলাবতীর অঙ্গ ছুঁয়ে কদম ফুলে পরশ দিয়ে নামতি আমার আঙিনা জুড়ে অধরেতে মন মাতিয়ে, তখন আমি তোর তালেতে নিতাম যেন মন মাতিয়ে, টিনের চালে ঝমঝমিয়ে নামতিস রে তুই কপল ছুঁয়ে, তোর সুরেরই মাতাল নেশায় সব কষ্ট ধুয়ে, আষাঢ় দিনে তুই যে এলেই সঙ্গী হতো কিশোর বালক, কেমন আমি বর্ষা মাখি দেখতো কিশোর অপলক, তুই যে এলেই সুখ আসো কিশোর ছেলে কদম দিত, কোনো কিছু চাইতো না সে, মুঠি ভরে বৃষ্টি নিত, এখন কেন সবার মতো নিঠুর তুই, নিঠুর হয়ে দিস ফাঁকি, যতই বলি আইরে কাছে, ব্যাকুল হয়ে যতই ডাকে, কেমন করে হারিয়ে গেল সেই বৃষ্টি ভেজা দিন, আমার কেবল মন যে বলে যেন বৃষ্টির কাছে ঋণ, আবার যদি আসো গো তুমি মিটিয়ে দেবই ঋণ, তুমি কেবল ফিরিয়ে দিও আমার বৃষ্টি ভেজা দিন। অসম্ভব সুন্দর আবৃত্তি। বর্তমান পরিস্থিতি নিয়ে এত সুন্দর করে যে আপনি একটা বর্ষার আবৃত্তি পড়লেন বৃষ্টি নিয়ে, বৃষ্টি শনাক্ত দিনে, সত্যি অসম্ভব সুন্দর। বিশেষ করে আপনার মিষ্টি কণ্ঠে আবৃত্তি আরো অনেক ভালো শোনায়। তবে এই মুহূর্তে আরো একজন কমেন্ট করেছে, এমডি সাকত হোসেন সাকিব আপু, আমি তো অনেক বই পড়ি, আপনার লেখাগুলো পড়ি, কিন্তু এখনো আমি প্রেম করতে পারি নাই। আমার বন্ধুরা বলে আমি প্রেমে না পড়লে নাকি কবিতা লিখতে পারবো না। আসলে এটা কি ঠিক নাকি অঠিক? এটা আপনি, আমার মনে হয় শুধুমাত্র যে যে প্রেমটার কথা বলছেন, এই প্রেমে পড়া লাগে না একজন কবি হওয়ার জন্য, লেখার জন্য। কবি তো সমগ্র পৃথিবীর প্রেমিক, গাছের সাথে, পশু পাখির সাথে, মানুষের সাথে, বইয়ের সাথে একজন কবির প্রেম। অতএব কবি হতে হলে এই প্রেমগুলোই যথেষ্ট। একজন ছেলে, একজন অপরিচিত ছেলে এবং একজন অপরিচিত মেয়ের প্রেমেই যে শুধু কবিতা লেখা হবে তা নয়। কবি তো লিখে কাল্পনিক, কল্পনা করে তার লেখা সৃষ্টি হয়। প্রেম না হলে মনে মনে ভেবে নিন আপনি কোনো একজনকে প্রেম করেছেন, তাকে প্রেম নিবেদন করেছেন, তাকে খুব ভালোবেসেছেন, দেখবেন কবিতা এসে যাবে আপনি আপনি। ধন্যবাদ। আচ্ছা আপু, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি আপনাকে আমার ব্যক্তিত্ব থেকে একটা প্রশ্ন করতে চাই। জি, মানুষ করেন। কেন কবিদেরকে পাগল বলে, আর বিশেষ করে কেন কবিদেরকে অন্য চোখে দেখে, এটা আমি জানতে চাই। আমার আমি মনে হয় কবিতাকে অন্য চোখে
হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন। আমার মনে হয় কবিতাকে কেউ অন্য চোখে দেখে না। আমরা যে কবিতা লিখি, আমরা যে মানুষের সাথে মিশি, সবার সাথে চলাফেরা করে একসাথে লিখছি, এটা হয়তো অনেকের সমস্যা হতে পারে, কিন্তু কবিতা কবিতা কখনো সমস্যা হতে পারে না। কারণ আমরা যে পাঠ্য বইয়ে বাচ্চাদের পড়াশোনা করছি, আমরা নিজেরা পড়েছি, আমরা কবিতা পড়েই তো আসছি। আর এজন্যই তো কবিতার মতোই আমাদের জীবন। তো কবিতা নিয়ে আমার মনে হয় না কারো সমস্যা আছে। আর যে কবিতা যারা লিখেন তাদেরকে পাগল বলেন, আমি মনে করব তারাও এক ধরনের পাগল। কেননা কবি তো পাগল নয়, কবি হচ্ছে উদার। একজন কবি উদার মনে, এবং কবির মনে ভালোবাসা ভরপুর, যার কারণে সমগ্র বিশ্বের দুঃখ ভালো মন্দ তার হৃদয়ে যাপন করে। আর সেই যাপনা থেকেই একজন কবি লিখেন। এজন্য আমি বলবো কবি পাগল নয়, কবি উদার, কবি প্রেমিক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর এবং কিছু মূল্যবান কথা বললেন, যেটা আমি শুনে সত্যি মুগ্ধ। আজকে আমার মাথায় যে একটা ভুল ধারণা ছিল, সেই ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। এখন থেকে আমার সেই ধারণাটা বদলে গেল। আচ্ছা বলুন তো, আমরা যদি পাগল হতাম সংসার কি করতাম? তাহলে তো কবিতা লিখে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম, কবিতার পাণ্ডুলিপি নিয়ে সংসার করতে পারতাম? বলেন। না, এটা আসলেও আপনি অসম্ভব একটি সুন্দর কথা বলছেন। আসলে যদি আমরা পাগলই হতাম, বিশেষ করে আমিও যে একজন কবিতা ভক্ত, কবিতা ভালোবাসি, আর কবিতাকে ভালোবেসে আজকের এই পথ চলা, আজকের এই লেখক, যদি ওরকমটাই হতাম, তাহলে হয়তোবা আমরা আজকে এখানে আসতে পারতাম না। যেমন আপনি একজন গুণী মানুষ, প্রিয় একজন লেখক, আজকে আপনার সাথে এইভাবে কথা বলতে পারতাম না। তাহলে তো পাগল হয়ে আপনার মেন্টাল আপনি যে হতো। হ্যাঁ, আপনি যে পাগলের কথাটা বললেন না, আসলে পাগলের কথাটা শুনে আমার এই মুহূর্তে একটা কথা মনে হয়ে গেল, যে আমারও এক মুহূর্তের জন্য আমিও এক সময় এই কথাটা শুনেছিলাম। পাগল না, পাগল শব্দটি আমিও শুনেছিলাম তাই। যখন আমি প্রথম অনলাইনে কবিতা লেখা শুরু করি, এবং সবাই যখন খুব বাহবা ছিল, কবিতা পড়ছিল, পছন্দ করছিল, বিভিন্ন পত্রিকায় ছাপা হচ্ছিল, তখন আমার একটা নেশার মতোই মনে হচ্ছিল। আর প্রথম অনলাইনে এসে কবিতা লেখা, তখন একটু বেশি বেশি লিখতাম। তো আমার পরিবার থেকেও আমাকে বলতো যে পাগল হয়ে গেছে। অসংখ্য তো ধন্যবাদ এখন আর আপু। সে কথাটি শুনতে হয় না। জি। এখন এই মুহূর্তে আমরা আবারও কমেন্টে চলে যাব। আরো একজন কমেন্ট করেছে, সিদ্ধান্ত খুকু আপু, আরফিন ভাইয়া আমাকে চির ঋণী করে দিলেন, এত আন্তরিক মূল্যায়ন করে আমাকে আরো দায়িত্ব বাড়িয়ে দিলেন, চিরকৃতজ্ঞ। আসলে আপু, আপনি যে কমেন্টটি করেছেন, কারণ আমি আপনার কাছে চিরঋণী। কারণ আপনি যদি আজকে লেখকের এইভাবে দায়িত্ব না নিয়ে কাজ না করতেন, তাহলে হয়তো বা মানুষের মাঝে পৌঁছে যেত না লেখক। যেমন আজকে আপনি অনেক মূল্যবান মূল্যবান কমেন্ট করে জানাচ্ছেন, প্রশ্ন করতেছেন, আমরা এখান থেকে শিখতে পারছি, আমরা জানতে পারতেছি আসলে আপু আমাদেরকে সেই প্রশ্ন উত্তর দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক অনেক অনুপ্রেরণা। আশা করি আপনি প্রতিনিয়ত এভাবেই লেখকের সাথে থাকবেন এবং লেখককে বিশ্বের কাছে পৌঁছে দেবেন। তবে আজকে আবারও আমরা অনেক অনেক আড্ডা দেব অবশ্যই। বিশেষ করে আমি আপনার আপুর কাছ থেকে আরো আবৃত্তি শুনবো। আপুর আবৃত্তি অনেক সুন্দর। আমি আবারও আপুর কাছ থেকে আবৃত্তি শুনতে চাচ্ছি। আচ্ছা, আমার লেখাই কবিতা আমি পড়ছি। আকাশ কিনতে চাই, আমার কবিতাটির নাম। আচ্ছা, তোমরা কি কেউ আকাশের ঠিকানা জানো? আকাশকে বিক্রি করে বলতে পারো, যদি তার খোঁজ পাও আমাকে তার সন্ধান দিও। অনেকদিন থেকেই আমার এক ফালি আকাশ কেনার ইচ্ছে। আমি তাই এক ফালি আকাশ কিনবো এবার। কিন্তু আকাশ কেনার জন্য আমার কাছে নগদ কোনো মূল্য নেই। তাই সেই আকাশের দাম দেব আমার নাম লিখে দিয়ে। তবে আকাশটা হতে হবে আমার একার, নিতান্ত একার। আমি ছাড়া আর কোনো মালিকানা থাকবে না সেই এক ফালি আকাশের। কৃষ্ণচূড়া আমার খুব ভালো লাগার একটি ফুল। এখানে তার নাগাল পাইনি কোনোদিন। যতবার তাকে ছুঁতে গেছি, শূন্য দুহাতে এক বুক আকাঙ্ক্ষা নিয়ে ফিরেছি। তাই ঠিক করেছি আমার ওই এক ফালি আকাশ প্রায় একটি কৃষ্ণচূড়া গাছ লাগাবো। সে আমাকে শীতল ছায়া দেবে,
বায়ু দেবে, আমাকে রাঙিয়ে দেবে ভালোবাসায় তার রমণীয় আবির ছুঁয়ে। আমরা দুটিতে ওই একটাই আকাশের গায়ে গড়ে তুলবো বসত ভিটা। এখানে যারা আমাকেও আমার ভালো লাগার কৃষ্ণচূড়াকে কদর করেনি, যে সমস্ত পরশ্রী কাতর মানুষগুলো আমাদেরকে পায়ে পিষে চলে গেছে, মিথ্যে ষড়যন্ত্রের ধূম্রদানে ফাঁসিয়েছে, তাদের থেকে অনেক দূরে আকাশে চলে যাব। সেখানে থাকবে না পরশ্রী কাতর কেউ, শুনতে হবে না সেখানে মিথ্যের জয় জয় ধ্বনি, থাকবে না ভাগাভাগি টানাটানি, অকারণ শাসন বারণ রক্তারক্তি। সেখানে থাকবে না বেহিসেবি বেমিলের বিড়ম্বনা। আমরা শুধু আমরা দুজন বসত করব নীরবে নিঝুমে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে আপনি যে আজকে আমাদেরকে আবৃত্তি শোনাচ্ছেন। আসলে আমাদের এই মুহূর্তে আমাদের সাথে বিদ্যুৎ ভাইয়া নেই, মনোকা বিদ্যুৎ সরকার ভাইটি নেই। অনেকে কমেন্ট করে জানিয়েছে আসলে বিদ্যুৎ ভাইয়ের সাথে অনেক ফ্রেন্ড ছিল অথবা ভাই ছিল কাছের, যারা আজকে লেখক অফিসিয়াল পেজ থেকে তার লাইভটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে তারা পথে বসেছিল। এই সম্পর্কে কিছু বলুন। এই সম্পর্কে আমি তো আসলে বিদ্যুৎ ভাইয়ের সাথে আমার পরিচয় হয় হচ্ছে আমের সত্যি শিল্প প্রকাশনা থেকে আমার উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। বিদ্যুৎ ভাইয়েরও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তো সেখান থেকে বিদ্যুৎ ভাই আমার একটি বই কিনেছিল এবং তার পরিচয় দিয়েছিল, আমার পরিচয় দিয়েছিল। সেই আমার সেখান থেকে আমার সাথে তার পরিচয়। তো দুই একবার তার সাথে আমার ইনবক্সে কথা হয়েছে। তো আজকে আমি যখন জানতে পেলাম উনিও আসবে, ভালোই লাগলো যে উনিও একজন লেখক, আমার পরিচিত, ভালো লাগবে। আমিও সেরকমই আশা করেছিলাম, কিন্তু এখন তো পরিস্থিতি যেরকম, তাতে তো আমি আসলে আপসেট হয়ে গেলাম যে বিদ্যুৎ ভাই আসলো না। যাই হোক, শুভকামনা তার জন্য। নেক্সট অবশ্যই আমরা দুজন আবার একত্রিত হব, একসাথে আসবো আর কি। ভালো, তার আপনার জন্য কথা আমার অনেক শুভকামনা রইলো। আপনার কথাটি শুনে খুব ভালো লাগলো যে আপনি আবারও লেখক অফিসিয়াল পেজটাকে ভালোবেসে, অনলাইন এই প্ল্যাটফর্মটাকে ভালোবেসে আপনি আবারও আমাদের সাথে লাইভ আড্ডাতে আসতে চাইলেন। আমরা শুনে সত্যি চিরকৃতজ্ঞ, চিরঋণী। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর এই মুহূর্তে যারা আমাদের লাইভটিকে দেখতেছেন, বিশ্বের যে প্রান্ত থেকেই বাংলা ভাষাভাষী মানুষ, বিশেষ করে যারা লাইভটি দেখতেছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা লেখক অফিসিয়াল পেজ থেকে। আর অবশ্যই যারা উদীয়মান কবি রয়েছেন, আপনাদেরকে কিছু বলতে চাই। বিশেষ করে আপনাদের লেখাগুলোকে আপনারা এইভাবে বাসায় না রেখে, ডায়েরিতে না রেখে, খাতায় না রেখে, আপনারা লেখাগুলোকে অবশ্যই আমাদের লেখক গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করুন। আর যদি সেটা না করেন তাহলে অবশ্যই আমার অফিসিয়াল আইডিতে অবশ্যই মেসেঞ্জারে পাঠাতে পারেন আপনার লেখাগুলো। আমি আপনাদেরকে অবশ্যই আমার এই লেখক গ্রুপের অফিসিয়াল গ্রুপটির লিঙ্ক দিয়ে দিব, সেখানে অবশ্যই আপনারা জয়েন হবেন। সেই সাথে বিশেষ করে আপনারা যারা রয়েছেন লেখক গ্রুপে, লেখক গ্রুপটা প্রায় এখন 30,000-এর কাছাকাছি। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে পথ চলছে। আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে ইনভাইট করবেন। লেখক গ্রুপে আপনারা প্রতিনিয়ত পোস্ট করুন, আপনাদের লেখাগুলো আমাদের লেখক অফিসিয়াল পেজে পোস্ট করা হবে। আর আপু, আজকে আপনি এত মূল্যবান সময় দিয়ে আমাদেরকে চিরঋণী করে দিলেন, সেই সাথে আমরা আসলে ধন্য আপনাকে পেয়ে। আপনার সাথে সাথে যে আজকের লাইভটি আড্ডা হলো, সাহিত্য বিষয়ে কথা হলো, আমরা আসলে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আর আপনার প্রতি অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইলো। আশা করি প্রতিনিয়ত এভাবে লেখককে ভালোবেসে আগলে রাখবেন, বিশেষ করে এই ছোট ভাইটিকে। অবশ্যই আপনার জন্য অনেক শুভকামনা শুভেচ্ছা রইলো, এবং লেখক গ্রুপের সাথে যারা সম্পৃক্ত আছেন, আজকে আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার। আর অবশ্যই লিখবো, যেহেতু নজরে পড়ে গেছে লেখক গ্রুপটা, আমি অবশ্যই লিখবো, এখানে আমার লেখা দেব। আর সকল মডারেটর, পরিচালক, সবার জন্য আমার অনেক ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো। এগিয়ে যাক লেখক, এবং প্রকৃত লেখক তৈরি হোক এই লেখক গ্রুপে, এটা আমার প্রত্যাশা রইল। অসংখ্য ধন্যবাদ আপু। তবে আমাদের এই অনলাইন ভিত্তিক লেখক প্ল্যাটফর্মটা আপনার কাছে কেমন লেগেছে? আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি।
আপনি কি মানে অনলাইন অনলাইন ভিত্তিক সংগঠন শুধু লেখকের কথা বলছেন না সমগ্র সংগঠনের কথাই বলছেন? আসলে আমি এই মুহূর্তে আজকে যে আমরা যে প্ল্যাটফর্ম থেকে লেখকের। যে এই ও লেখক আচ্ছা প্ল্যাটফর্ম, আচ্ছা, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে আপনাদের। আপু আপনি যে কথাটি বললেন যে অনলাইন ভিত্তিক যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। যে যারা সাহিত্য নিয়ে কাজ করে, আমি চাই প্রতিনিয়ত সাহিত্য নিয়ে কাজ করুক। কারণ বাংলা ভাষা হ্যাঁ, মায়ের ভাষা, এই ভাষাকে আমরা অপমান না করে হৃদয়ে স্থান দিই। স্থান দিয়ে আমরা অবশ্যই। যারা লেখালেখি করে তাদেরকে আমরা ব্যবস্থা করি, যাতে আসলে মানুষ বিশেষ করে বাংলা সাহিত্যের প্রতি বেশি আনুগত্য হোক, আমরা এটা চাই। আর অন্যান্য বাংলাদেশে যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, আমি যদি এমনও সময় আসে যে তাদের সাথে, যেমন বিশেষ করে বাংলাদেশের অনেক বড় প্ল্যাটফর্ম রয়েছে, কবিতা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আমার খুব ভালো লাগে। তারা অক্লান্ত জি। শ্রম দিয়ে যাচ্ছে, ভাষার জন্য কাজ করতেছে। যদি এমনও কখনো সুযোগ আসে যে তাদের সাথে এইভাবে লাইভে আড্ডা, আমরা যারা ভাষা নিয়ে কাজ করি, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আমার তখনই বেশি ভালো লাগে, বিশেষ করে আপনাদের মতো গুণী মানুষ যারা আমাদেরকে ভালোবেসে আগলে রাখেন এবং কি বলেন কাজ করে যান সাহিত্যের জন্য, তখন আরো আমাদের জন্য অনেক অনুপ্রেরণা, সেটা অনেক ভালো লাগে। আমি আসলে গুণী, আলাদা করে গুণী মানুষ নই, আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। আহ শখেই টুকিটাকি লিখি, চেষ্টা করি। তো আপনি অবশ্যই লিখবেন, আর আপনার লেখক গ্রুপ অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন। অক্লান্ত পরিশ্রম করছেন, এর ফল একদিন পাবেনই। উম, লেখক গ্রুপের জন্য শুভকামনা। লেখক গ্রুপ এগিয়ে যাক, লেখক গ্রুপ অনেক বড় হোক। এখানে অনেক মানুষ, এখানকার লেখকগুলো প্রকৃত লেখক হয়ে বেরিয়ে আসুক। আর সেজন্য অবশ্যই লেখক গ্রুপের পরিচালক বৃন্দকে বলবো যে লেখকগুলোর লেখা পড়ে অবশ্যই গঠনমূলক মন্তব্য করতে হবে। আমরা কিন্তু লেখা না পড়ে এই যে অনলাইন, শুধু লেখক গ্রুপের কথা বলছি না, এখন যে অসংখ্য সংগঠন সংগঠন গড়ে উঠেছে, সেখানে কিন্তু সবাই লিখছে, পড়ছে না কেউ। তো দায় সারা ভাবে দেখা যাচ্ছে সবাই অপূর্ব, অসাধারণ, দারুণ, চমৎকার লিখে যাচ্ছেন। অনেক সময় আমি দেখি আমাদের একটা সংগঠন আছে, সেখানকার আমি সাধারণ সম্পাদক। তো রাইটার্স, তো সেখানে একজন লেখক একটা কবিতা লিখেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। কবিতাটা মানে তার নিজের ব্যক্তিগত জীবন থেকে, তার বাচ্চা, 1.5 বছরের বাচ্চা মেবি অসুস্থ হয়ে মারা গেছেন ক্যান্সার রোগে। তো সেই হুবহু তার মানে জীবনের সেই হুবহু কষ্টের ব্যাপারটা হুবহু কবিতায় তুলে নিয়ে এসেছেন। কিন্তু সেখানে আমি দেখলাম কিছু কিছু মানুষ লিখেছেন, বাহ সুন্দর, আমার খুবই খারাপ লাগলো এই ব্যাপারটা। তখন আমি বুঝলাম যে আসলে এরা কবিতা পড়ে পড়ে না, না পড়েই মন্তব্য করে যায়, মানে দায়িত্ব এড়ানো, এটাকে বলে দায়িত্ব এড়ানো। এই দায়িত্বটাকে অবশ্যই ধরে রাখতে হবে। আমি আগেই বলেছি যে আমরা যেখানে যে ক্ষেত্রতেই আমরা যে দায়িত্বটা মানে নিব, সেটা অবশ্যই সততার সাথে পালন করব। তো লেখক গ্রুপকেও আমি বলবো যে আপনারা সাহিত্যের সাথে আছেন, এটা অনেক ভালো। একজন সাহিত্য প্রেমী হওয়া যাচ্ছে তাই কথা না, একজন সাহিত্য প্রেমী হতে হলে তার অনেক উদার হতে হয়, অনেক বড় মনের মানুষ হতে হয়। তো অবশ্যই আমাদের সততা নিয়ে কাজ করে যেতে হবে। অবশ্যই আপু, অনেক সুন্দর কথা বলেছেন আপনি আমাদের জন্য। তবে এই মুহূর্তে যেহেতু আজকে আমাদের বিদ্যুৎ ভাই আসার কথা ছিল, তিনি আসতে পারেননি, তার জন্য আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পরে কোনো আড্ডাতে অবশ্যই বিদ্যুৎ ভাইকে নিয়ে আসব। আর সেই সাথে আমি আপনাকে আবারও লেখক অফিসিয়াল পেজ থেকে অতিথি হিসাবে নিয়ে আসতে চাই, আপনি কি বলেন? অবশ্যই চেষ্টা করব, আমি লেখকের সাথে আছি, থাকবো। আর আমি চেষ্টা করব, আপনারা আমাকে ডাকলে আমি আসতে চেষ্টা করব। অবশ্যই, আপনার কথা শুনে সত্যি মুগ্ধ, চিরকৃতজ্ঞ রইলাম। আর বিশেষ করে আপনার কণ্ঠ থেকে অবশ্যই আবারও আবৃত্তি শুনবো। এরপরে যখন আপনাকে আবারও নিয়ে আসা হবে, সেদিন শুধু আপনার মুখ থেকে শুধু আবৃত্তি শুনবো। অবশ্যই। তবে এই মুহূর্তে যারা আমাদের লেখক অফিসিয়াল পেজে এই লাইভটি দেখতেছেন বিশ্বের যে প্রান্ত থেকেই,
আপনারা যে কথাগুলো, মূল্যবান কথাগুলো শুনলেন, এই কথাগুলো অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিবেন। একটা কথা মনে রাখবেন, কথাটা হচ্ছে, আমরা ভালো জিনিস ছড়াতে কিন্তু কলিজা লাগে। আমরা কিন্তু সবসময় দেখা যায় লাভ স্টোরি, বিভিন্ন ভিডিও কন্টেন্ট শেয়ার করে থাকি নিজের অল থেকে। আজকের যে ভিডিওটি, আপু যে মূল্যবান কথাগুলো বললো লেখকদের ক্ষেত্রে, আমরা এই মূল্যবান কথাগুলো যদি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেই, তাহলে উদীয়মান যারা কবি রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। একদিন আমরা ভালো কিছু করব, মানুষ ভালো কিছু জানতে পারবে, শিখতে পারবে। কিন্তু আমরা তা না করে মূল্যবান সময় নষ্ট করে অনেক ভিডিও, সং, অনেক কন্টেন্ট, যে কন্টেন্ট গুলো আমরা শেয়ার করে থাকি, আসলে এই কন্টেন্টটা আর এই ভিডিওটা যদি, আজকের এই লাইভটা যদি আমরা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেই, তাহলে মানুষ এখান থেকে অনেক কিছু জানতে পারবে। বিশেষ করে উদীয়মান কবিরা আমাদের এখানে লেখা দিতে পারবে। আপনারা এই হেল্পটুকু করেন, এই সাহায্যটা করেন, তাহলে মানুষের কাছে দেখা যাবে মানুষ মূল্যবান সময়গুলো আর নষ্ট না করে তারা সাহিত্যপ্রেমী হবে, লিখতে উৎসাহ পাবে। আশা করি বিশ্বে যে যে প্রান্তে রয়েছেন, আজকের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, সেই সাথে আপনাদের বন্ধুদেরকে মেনশন করবেন, জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো অতিথি নিয়ে, প্রিয় গুণী একজন মানুষকে নিয়ে আমরা আবার লাইভে আসবো। বিশেষ করে আপুর সাথে তো অবশ্যই লাইভে আড্ডা হবে আবারও। তবে এই মুহূর্তে আপু আমরা একদম লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। লাইভের শেষ প্রান্তে যেহেতু চলে, এখন আপনার কণ্ঠ থেকে একটি আবৃত্তি শুনতে শুনতে আজকে আমরা বিদায় নিই। ধন্যবাদ। আমার লেখা একটি কবিতা আমি লিখছি। কবিতাটির নাম অভিমান। বনের পাখিকে লিখি মনের কথা। প্রিয় অপরিচিত, শুনলাম তুমি হঠাৎ করে চলে গেছো না ফেরার দেশে। তুমি আমায় না বলে চলে যাওয়ায় খুব অভিমান করেছিলাম তোমার উপর। তাই বিষণ্ণ কষ্টকে লিখতে বসিনি অনেক দিন। কিন্তু মনকে আজ কঠিন পাথরে আটকে রেখে তোমাকে অনেক অঞ্জলিতে সাজাবো বলে উঠে বসলাম। তুমি থাকতে যে পবিত্র প্রেমে বাঁধতে পারিনি তোমায়, তুমিহীন অলিক প্রেমে আজ বাঁধবো তোমায়। আচ্ছা, আমি তোমার অপরিচিতা ছিলাম বলে তুমি অমন করে না বলে চলে গেলে, নাকি তোমার ওই চোখের প্রেমধারা চাহনি, আমার জন্য তোমার রোজকার ব্যাকুল প্রতীক্ষা, আমাকে প্রতিদিন একটি করে বেলি ফুলের মালা উপহার, এর সবই ছিল তোমার প্রবঞ্চনা? নাকি তুমি সুন্দরের পূজারী ছিলে আর আমি ছিলাম তোমার চোখের মোহ? আর যদি সত্যি তুমি তোমার মনটাকে আমার মনের উপর রেখে থাকো, তাহলে বলবো আমার জীবনে তুমি বড় আক্ষেপ ও আফসোসের চিহ্ন এঁকে গেলে। তোমার মুখ থেকে ভালোবাসার প্রথম ও শেষ কথাটি শুনতে পাইনি বলে। তোমার আমার ঝুল বারান্দার মাঝখানে ছিল ছোট্ট সরু এক গলি। আমরা দুজন পেতাম রোজ এক ফালি করে আকাশ। রোজ তুমি এসে দাঁড়াতে আমার প্রতীক্ষায়। তোমার ব্যালকনিতে লাগানো ছিল সবুজ সতেজ ঘাস ফুল, ছিল নয়নতারা, ছিল সন্ধ্যা তারা ফুটে রাশি রাশি। আমি মুগ্ধতার আবেশ ছড়িয়ে অপলোক চাহনিতে সুন্দরের লীলায় স্নান করে উঠতাম রোজ। হঠাৎ একদিন তোমার উৎসুক ভরা চোখে চোখ পড়ে যায় আমার। সেদিন কি যে একটা লজ্জায় পড়েছিলাম, সে তোমায় বলে বোঝাতে পারবো না। তারপর থেকে নিয়ম করে রোজ একটি করে মালা পেতাম। অফিস থেকে ফিরে বোকা চণ্ডীর মতো ক্যাবলাকান্ত হয়ে অনিমেষ চেয়ে থাকতে আমার উপস্থিতির আশায়। আমিও কি যেন এক নেশায় মায়াবী টানে ছুটে যেতাম তোমার মুখোমুখি। কোনো কথা কোনোদিন হয়নি আমাদের মধ্যে, তবু যেন হাজার কথার ফুল ঝরিতে মত্ত থাকতাম আমরা দুইজন। আমাদের মুখ ফুটে না বলা কথাগুলো সুখ হয়ে ভেসে বেড়াতো পুঞ্জ পুঞ্জ মেঘে শ্বেত পায়রা হয়ে। ছোট্ট সরু গলির ওই পারে তুমি, এই পারে ছিলাম আমি। আমরা দুজন মিলিত হতাম ভরা ভাদরে, শাওন রাতে, পূর্ণিমার ধবল ধোয়া জোছনার সাথে। এভাবে রোজ মিলন দর্শনে আমাদের প্রাণে প্রাণে উঠতো বেজে প্রেমের রাগ রাগিনী। বিষম সুখে মেতেছিলাম আমরা দুজন পৃথিবীর বুকে। হঠাৎ করেই তুমি একদিন উধাও হয়ে গেলে। তোমার অনুপস্থিতিতে আমি ভীষণ এক বিষাদময় শূন্যতা অনুভব করি।
তোমাকে হারানোর ব্যথা আমার বুকে কাটার মতো বিঁধতে থাকে। আমি সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়েছিলাম, সেদিন ছুটে গিয়েছিলাম তোমার বাড়িতে তোমার খবর জানতে। ফিরে এসেছিলাম সেদিন কি নিদারুণ এক খবর নিয়ে, যা আমার জীবনের শ্রেষ্ঠ এক চমক ছিল। যে ফুল ফোটাচ্ছিলাম রোজ একটু একটু করে ভালোবাসা রোমে, সে নাকি ঝরে গেল ফোটার আগেই। কি কপাল পোড়া মানুষ বলতো আমি, ছোবো বলে যাকে লালন করেছি নিভৃতে এই বুকে, সে কেমন গোপনে ছুরি মেরে দিয়ে গেল ফাঁকি। মরণ ঘাতী ভাইরাস তোমাকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেল। তোমার উপর আজ আর কোনো অভিমান আমার নেই। আমি বুঝি জীবনের উপর আমাদের কারো হাত নেই। আমাদের জীবন গোলক ছকে বাঁধা, এর বাইরে হাঁটার কোনো ক্ষমতাই আমাদের নেই। হয়তো আমিও তোমার মতো মরণঘাতী ভাইরাসের কাছে পরাজিত হয়ে হারিয়ে যাব জীবন থেকে অনেক দূরে পৃথিবীর ওপারে। সেই প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে মৃত্যুর পথগুলো। তখন হয়তো আমাদের আবার দেখা হবে, হবে না বলা কথা। তুমি প্রতীক্ষায় থেকো বন্ধু, তুমি প্রতীক্ষায় থেকো। তুমি যেখানে আছো ভালো থেকো বন্ধু। তোমার জন্য রইলো আমার চির শুভকামনা। এটি তোমার অপরিচিতা। আবারও পরে ধন্যবাদ। কোনো লাইভ আপনার মন ছেড়ে যাওয়া আবৃত্তি গুলো শুনবো, সে অপেক্ষা থাকলাম। ছোট ভাই হয়ে অপেক্ষা থাকলাম। অবশ্যই পরে কোনো আমরা আবারও লাইভে আসবো। সেদিন হয়তো বা শহরের কোলাহল আর পরিবেশ যেন সুন্দর থাকে, মহান আল্লাহ যেন আমাদেরকে সেদিন সঠিকভাবে খুবই উপস্থাপনা এবং এই লাইভ আড্ডাটা খুব ভালোভাবে তৌফিক দান করে। তো এই মুহূর্তে আসলেও আমরা শেষ প্রান্তে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্ভব হলে বাইরে ঘোরাঘুরি কম করবেন। পরিস্থিতি তো ভালো না আমাদের, জি, অবশ্যই সময়ের জন্য প্রতীক্ষা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।